আসসালামু আলাইকুম। ইউসুফ সিএসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সমাপনী পরীক্ষা 2022 পরীক্ষার প্রস্তুতি পর্ব আলোচনা ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব মাইক্রো প্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এই সাবজেক্টের বিষয়। তো চলুন তাহলে আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার আগে বরাবর মতন বলি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আগামী সেমিস্টার থেকে প্রত্যেকটা একাডেমি বিষয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের কোনো গুরুত্বপূর্ণ নোটিশ থাকলে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মাইক্রোপ্রসেস ইন্টারফেসিং পরীক্ষাটা হবে 20 এপ্রিল 2022, সময় সকাল 10টায়। মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং এই সাবজেক্টের প্রশ্ন প্যাটার্ন হবে পূর্ণমান থাকবে 60, পরীক্ষা উত্তর দিতে হবে 50%, অর্থাৎ বরাবরের মতো অন্যান্য সাবজেক্টগুলোর মতন অতি সংক্ষিপ্ত থাকবে 10টি প্রশ্ন, সংক্ষিপ্ত থাকবে 10টি, রচনামূলক থাকবে 5টি প্রশ্ন লিখতে হবে, থাকবে 6 থেকে বা 7টা এরকম কোনো প্রশ্ন থাকতে পারে। অতি সংক্ষিপ্ত প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1, 10 × 10, সংক্ষিপ্ত প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2, 10 × 20, রচনামূলক প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 6, 5টা উত্তর দিতে হবে, 5 × 6 = 30। মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 3 ক্রেডিট। তাত্ত্বিক পরীক্ষা অর্থাৎ থিওরি পরীক্ষা হবে 60 মার্কের, আর ব্যবহারিক পরীক্ষা হবে 90 মার্কের। এ হলো মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং সাবজেক্টের পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষার ডেট এবং টোটাল মার্ক নিয়ে, পূর্ণ মার্ক নিয়ে। তো এখন আমরা আলোচনা করব সুপারসাজেশন নিয়ে, অর্থাৎ মাইক্রোপ্রসেসরের কোন কোন প্রশ্নগুলো পড়লে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি থাকবে এবং লেখা যাবে। তবে আরেকটা বিষয় বলি, এই সাবজেক্টটা নিয়ে কম্পিউটার টেকনোলজি খুবই ভয়ের মধ্যে আছে যে মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং এই সাবজেক্টটা মানে ভালো করবে কি, ভালো করতে পারবে কি না, মানে এইগুলো নিয়ে নানা রকমের চিন্তা। তো আমি আপনাদেরকে বলবো, যারা বলতেছেন ফেল করবেন বা ফেল করার সম্ভাবনা বেশি, তারা অন্ততপক্ষে 5 মার্ক উঠানোর চিন্তা করেন। আমি ওভারঅল যারা ভালো রেজাল্ট করবেন তাদের কথা বলতেছি, যারা একটু পাস করার চিন্তা ভাবনা কোনোরকম পাস করুন তাদের কথা বলতেছি। একটা জিনিস দেখেন, শুধুমাত্র 5 মার্ক 60-এর ভিতরে 24, অর্থাৎ এখন 50% আনসার, অর্থাৎ 30 মার্কে যদি আনসার করেন সেক্ষেত্রে 12 পাইলে পাস, 12 × 2 = 24। এখন এটা 3 ক্রেডিটের সাবজেক্ট, পার ক্রেডিট সমান 50 মার্ক, 150। এখানে একটা জিনিস দেখেন, প্র্যাকটিক্যাল কিন্তু 90 মার্কের। এই সাবজেক্টে যদি আপনি শুধু 5 মার্ক উঠান তাও কিন্তু আপনার পার্সেন্টেজ কোথায় যাবে দেখেন। প্র্যাকটিক্যাল হচ্ছে 90 মার্কের মধ্যে টিসি, পিসি এবং পিএফ ফাইনাল পরীক্ষার জন্য। ফাইনাল পরীক্ষা পিএফ সম্ভবত 25 মার্কের হবে, বাকিটা হবে আবার থাকবে 25, আবার থাকবে 40, তাহলে 90 মার্কের। আপনি প্রতিদিন ক্লাসে উপস্থিতি, অ্যাসাইনমেন্ট দেওয়া, তারপর ফাইনাল পরীক্ষা অ্যাসাইনমেন্ট জমা দিবেন এবং ভাইভা পরীক্ষা দিবেন, সব কিছু মিলে আপনি যদি এদিকে 25 এদিকে 40, তাহলে 65 মার্কের মধ্যে যদি আপনি যদি 50ও পান, দেখেন 50 যদি পান এবং ভাইভা পরীক্ষা 25-এর মধ্যে যদি একটু ভালো পারলে আপনাকে 20-22 পর্যন্ত দিয়ে দিবে। সেক্ষেত্রে যদি আপনি 20ও পান বা 18 পান তাহলে 20, আর এদিকে যদি 45 ধরি তাহলে কত হবে 65। আর আপনি যদি 5 মার্কও যদি উঠেন তাহলে দেখেন 24, তাও কিন্তু আপনার 3 বি মাইনাস বা বি প্লাস 3.25 বা এর পর্যন্ত। যদি প্র্যাকটিক্যালে যদি একটু ভালো উঠাইতে পারেন, টোটাল 90 মার্কের মধ্যে যদি ওভারঅল যদি আপনি 80 উঠাইতে পারেন, তাহলে এদিকে আপনার থিওরি পরীক্ষা যদি 24 উঠান তাও কিন্তু 100-র উপরে, তাও কিন্তু আপনি 3.25 অর্থাৎ বি প্লাস বা আরেকটু যদি ভালো করেন থিওরি পরীক্ষাতে তাহলে এ মাইনাস এদিকে কিন্তু চলে যাবেন। সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে, যদি এই সাবজেক্ট বেশি কঠিন, শুধু যে প্রশ্নটা পড়বেন একটু ভালোভাবে পড়বেন, অন্ততপক্ষে 5 মার্কটা উঠুক। 5 মার্ক উঠানোর পরে আপনি প্র্যাকটিক্যালে যদি ভালো করতেন আলহামদুলিল্লাহ, দেখবেন এইভাবে করে প্রতিটা সাবজেক্ট চিন্তা ভাবনা করবেন যে আমি প্র্যাকটিক্যাল কত মার্ক কীভাবে করলে কী হবে, 5 মার্ক উঠলে কত হবে, একটু ভালো রেজাল্ট করলে কী হবে। এইভাবে যদি প্রত্যেকটা সাবজেক্টের চিন্তা ভাবনা যদি করেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার মন মানসিকতা ভালো থাকবে, সাবজেক্টের জিপিএর প্রতি আপনার মনোযোগী থাকবে, সব কিছু ভালো থাকবে। দেখা যাচ্ছে আপনি শুধু পড়তেই থাকবেন, ভালো রেজাল্ট করেন, ভালো রেজাল্ট করেন, কিন্তু আপনি প্রশ্ন প্যাটার্ন, পড়ালেখার নিয়মতান্ত্রিক প্রত্যেকটা স্টেপ এই বিষয়গুলো জানেন না, তাহলে কিন্তু ঝামেলা। তাহলে প্রতিটা সাবজেক্টের ক্রেডিট সম্পর্কে জানবেন, মার্কিং সম্পর্কে জানবেন, প্র্যাকটিক্যাল মার্ক সম্পর্কে জানবেন, থিওরি মার্কের সম্পর্কে জানবেন, তাহলে দেখবেন আপনার একটা মন মানসিকতা স্থির থাকবে, প্রতিটা সাবজেক্ট সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকবে, ভালো জিপিএ ওঠার টেকনিক থাকতে হবে। এই বিষয়গুলো ইনশাআল্লাহ সামনের সেমিস্টারে আবার আমাদের বাকি যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলোর ভিতরে আমি আরও বিষয়টা ক্লিয়ার করে দেবো, যে আপনি টিসি পিসি মার্কের দিকে কীভাবে মনোযোগী হবেন এবং টিএফ এর প্রতি, থিওরি পরীক্ষার প্রতি কীভাবে মনোযোগী হবেন,
তাহলে আপনি প্র্যাকটিক্যাল এবং থিওরি মিলে কীভাবে দুই মিলে ভালো রেজাল্ট করা যায় সেই টেকনিকগুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালগুলোতে আর একটু ক্লিয়ার করে দেবে। তো চলুন তাহলে আজকে মূল পর্বের বিষয় হচ্ছে আমাদের সাজেশন বিষয়। এখানে মাইক্রোপ্রসেসর অতি সংক্ষিপ্ত যে প্রশ্নটা আছে 1 নম্বর অধ্যায়, এখানে মাইক্রো কম্পিউটার বলতে কি বোঝায় এবং মাইক্রো কন্ট্রোলার কি, মাইক্রোপ্রসেসর বলতে 3টি প্রশ্ন থেকে ইনশাল্লাহ একটা পরীক্ষাতে থাকবে কনফার্ম সাবজেক্ট অনুসারে। তারপর হচ্ছে এলইউ কি বা এর কাজ কি, তারপর এর ভিতরে এসে দেখবেন সিস্টেম বাস বা 8 বিট মাইক্রোপ্রসেসর। এখানে 8 বিট মাইক্রোপ্রসেসর, 4 বিট, 16 বিট, এই বিষয়গুলো দেখবো যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। যে 8 বিট প্রসেসর বলতে কি বোঝায়, 16 বিট প্রসেসর বলতে বোঝায়, 64 বিট প্রসেসর বলতে কি বোঝায়, 32 বিট প্রসেসর বলতে, এগুলো যে কোনো একটা আসতে পারে। ক্রো প্রসেসরের কাজ কি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা ভালো করে পড়ে নেবেন। ক্রো প্রসেসর বলতে কি বোঝায়, ক্যাশ মেমোরি কি, ক্যাশ মেমোরি কি, এবং ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসর প্লাগ রেজিস্টারে প্লাগগুলোর নাম লেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সিঙ্গেল চিপ এবং মাইক্রো কন্ট্রোলার সিস্টেম বলতে কি বোঝায়, এখানে মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে ভালো করে পড়বেন। মাল্টি চিপ আছে এবং সিঙ্গেল চিপ, এগুলো দুটো থেকে একটা প্রশ্ন আসবে। প্রথমত মাইক্রো কন্ট্রোলার বলতে কি বোঝায়, মাল্টি চিপ এবং সিঙ্গেল, 3টি প্রশ্ন থেকে ধরে রাখেন একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। অনুশীলনী 2 এর মধ্যে আছে মাল্টি চিপ, সিঙ্গেল চিপ, এগুলো হচ্ছে অনুশীলনী 2 এর মধ্যে, আর বাকি যে প্রশ্নগুলো বলবো এগুলো অনুশীলনী 1 এর মধ্যে থাকবে। আচ্ছা, আর একটু ক্লিয়ার করে দিই আমি। অনুশীলনী 1 এর মধ্যে মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, তারপর হচ্ছে মাইক্রো কম্পিউটার 3টি প্রশ্ন থেকে একটা, তারপর হচ্ছে সিস্টেম বাস থাকবে 8 বিট বা 16 বিট, তারপর হচ্ছে ক্রো প্রসেসর, মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে ক্যাশ মেমোরি, এই প্রশ্নগুলো পড়বেন। এগুলো হলো 1 নম্বর অধ্যায়ের মধ্যে। 2 নম্বর অধ্যায় পড়বেন ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসর প্লাগ রেজিস্টার, প্লাগগুলোর নাম, তারপর হচ্ছে সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটার, মাল্টি চিপস মাইক্রো কম্পিউটার এবং মাইক্রো কন্ট্রোলার, 3টি থেকে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। তারপর অধ্যায় আছে 8086 মাইক্রোপ্রসেসর মেমোরি কন্ট্রোলার সিগন্যালের কাজগুলো লেখো। এমবেডেড মাইক্রো কন্ট্রোলার বলতে কি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই বইয়ের মধ্যে, যে এমবেডেড মাইক্রো কন্ট্রোলার বলতে কি বোঝায়, প্রশ্নটা ভালো করে পড়বেন। প্রোগ্রাম কাউন্টার বলতে কি বোঝায় বা প্রোগ্রাম কাউন্টারের কাজ কি, মাইক্রোপ্রসেসর বিট সংখ্যা বলতে কি বোঝায়, এখানে বিট সংখ্যা বলতে আরেকটা হচ্ছে মাইক্রোপ্রসেসর এন বিট সংখ্যা বলতে কি বোঝায়, এই প্রশ্নটা ভালো করে পড়বেন। এন বিট যেখানে থাকবেন এই প্রশ্নটা ভালো করে পড়বেন, এটা পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। ইনস্ট্রাকশন কিউ এর কাজ লেখো এবং 8086 প্রসেসর সর্বোচ্চ অ্যাড্রেস ক্ষমতা কত বা ক্যাপাসিটি কত, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, এটা পড়ে নেবেন। 3 নম্বর অধ্যায় ইন্টারফেসিং কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট একটা বলছে, এটা 99% ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এখানে দেখেন সিএস বা 3000 A7 IP 0015 বা ফিজিক্যাল অ্যাড্রেস কত, এখানে ফিজিক্যাল অ্যাড্রেস নামে কয়েকটা দুই কোনো ধরনের ম্যাথ থাকতে পারে, এখানে ফিজিক্যাল অ্যাড্রেসগুলো টোটালে যোগ করে দেবেন, এখানে ফিজিক্যাল অ্যাড্রেসগুলোর মানগুলো এভাবে বের করবেন, এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। ফিজিক্যাল অ্যাড্রেস কত, ফিজিক্যাল মেমোরি বলতে কি বোঝায়, লজিক্যাল মেমোরি বলতে কি বোঝায়, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফিজিক্যাল মেমোরি, লজিক্যাল মেমোরি থেকে একটা প্রশ্ন থাকতে পারবে, আর এখানে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো থেকে একটা প্রশ্ন থাকবে। এখানে অনেকগুলো ম্যাথ আছে, ম্যাথগুলো থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। অ্যাড্রেসিং মোড বলতে কি বোঝায় এবং 8086 মাইক্রোপ্রসেসর কয়টি অ্যাড্রেসিং মোড আছে, এগুলো পড়ে নেবেন। আচ্ছা, এখানে মব এল বা এসআই ইনস্ট্রাকশন ব্যাখ্যা করো, তারপর আছে এসটিসি বা সিএলসি ইনস্ট্রাকশনের কাজ করে, দুইটা থেকে এরকম দুই একটা আছে, দুইটা থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ পরীক্ষা থাকবে অত সংক্ষিপ্তের মধ্যে। সিএলআই ও এসটিআই ইনস্ট্রাকশনের কাজ লেখন, 90% ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসার। এগুলো 4 নম্বর অধ্যায়। আচ্ছা, এখানে আরেকটা আছে সাব রুটিন প্রোগ্রাম, 4 নম্বর অধ্যায় আছে সাব রুটিন প্রোগ্রামের দুটোকে কি বলে। 5 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় আর একটা প্রশ্ন হচ্ছে সেগমেন্ট রেজিস্টারের কাজ নিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পড়ে নেবেন। 5 নম্বর অধ্যায় আছে 8086 প্রসেসরে ইনপুট আউটপুট পোর্ট এড্রেসিং মোডে সাধারণত কোন দুটি ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়, এই প্রশ্নটা বলবেন, বা ইনস্ট্রাকশন কয়টি ও কি কি, এগুলো পড়ে নেবেন। 5 নম্বরের মধ্যে আছে ইউএআরটি এবং ইউএসএআরটি শব্দ পূর্ণরূপ লেখো, এই প্রশ্নটা পড়বেন। ডিএমআই শব্দের পূর্ণরূপ লেখেন।
8086 প্রসেসরের কয়টি উৎস হতে ইন্টারাপ্ট সিগন্যাল আসতে পারে? এই প্রশ্নটা পড়বেন। হার্ডওয়্যার ইন্টারাপ্ট এবং সফটওয়্যার ইন্টারাপ্ট এবং ইন্টারাপ্ট ভেক্টর, তিনটি প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। 6 নম্বর অধ্যায়। বেস অ্যাড্রেস কাকে বলে? ইম্পর্টেন্ট আছে। ইন্টারাপ্ট বলতে কি বোঝায়? অ্যাসেম্বলার কি এবং এগোমোলেটর কি? এগোমোলেটর, অ্যাসেম্বলার, ইন্টারাপ্ট এবং বেস অ্যাড্রেস, এই 4টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন থাকবে। 2টা প্রশ্ন না থাকলে একটা প্রশ্ন 100% থাকবে। এখানে লিঙ্কার কি, লোডার কি আর লোকেটর কি, 3টি প্রশ্ন থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে পরীক্ষায়। ডিবাগার, সুডো কোড বলতে কি বোঝায়? সিগমেন্ট ইনস্ট্রাকশন কেন ব্যবহার করা হয়? এই প্রশ্নগুলো প্রত্যেকবার আসে, এগুলো ভালোভাবে পড়ে নেবেন। এসএম ডিরেক্টিভিটিস এর কাজগুলো কি বা ব্যবহারগুলো কি, এটা ইম্পর্টেন্ট আছে প্রশ্ন। 7 নম্বর অধ্যায়। তারপর আছে মাইক্রো অ্যাসেম্বলার কাকে বলে? এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পড়ে নেবেন। অ্যাসেম্বলার ডিরেক্টিভিটিস বলতে কি বোঝায়? 7 নম্বর অধ্যায় আছে। ইন্টেল কোর 7i মাইক্রোপ্রসেসর বলতে কি বোঝায়? এটা তেমন ইম্পর্টেন্ট না, তারপর 12 জন পড়ে নেবেন। 8 নম্বর অধ্যায় আছে রিয়েল মোড কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রিয়েল মোড। এবং 16 বিট মাইক্রোপ্রসেসর বলতে কি বোঝায়? 99.9% ইম্পর্টেন্ট প্রশ্নটা আসার। 4 বিট 4টি 16 বিট মাইক্রোপ্রসেসর নাম লেখো। শুধু 16 বিট মাইক্রোপ্রসেসর বলতে কি বোঝায় এই প্রশ্নটা, এবং 4টি 16 বিট মাইক্রোপ্রসেসর নাম লেখো। এগুলো বলতে কি বোঝায়, সাথে যে বিটগুলোর নাম লিখে দিলে হবে। ইন্টেল 8086 কত বিটের মাইক্রোপ্রসেসর? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এই যে একটু আগে বললাম যে n বিট মাইক্রোপ্রসেসর বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলো বেশি বেশি করবে। সুপার স্কেলার আর্কিটেকচার লেখো, 8 নম্বর অধ্যায়। BIST এর পূর্ণরূপ লেখো। মাল্টি প্রসেসিং কাকে বলে? 8 নম্বর অধ্যায়ের মধ্যে। প্যারালাল প্রসেসিং 99.9% ইম্পর্টেন্ট। প্যারালাল প্রসেসিং কাকে বলে? তারপর হচ্ছে 9 নম্বর অধ্যায় দেখেন। নবম নম্বর অধ্যায় তেমন আর পড়ার দরকার নাই, তবে বিশেষ করে আরেকটা কথা বলি এখানে, আমি সংক্ষিপ্ত প্রশ্ন যাওয়ার আগে দেখবেন যে অধ্যায়ের মধ্যে অতিরিক্ত প্রশ্ন আসছে সেই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত রচনামূলক 3টা পার্ট পড়বেন, তাহলে দেখবেন এখান থেকে 15 থেকে 20 মার্ক পরীক্ষিত কমন পড়বে। প্রতিটা, শুধু মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং সাবজেক্ট এমন না, যে কোনো সাবজেক্টের যেখান থেকে প্রশ্ন বেশি আসছে যে অধ্যায়, সেই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত রচনামূলক এই 3টা পার্ট পড়বেন, 3টা বিভাগ পড়বেন, দেখবেন আপনারা 15 থেকে 20% এক্সট্রা শুধু ওই অধ্যায়গুলো থেকে কমন পড়বে। এগুলো টার্গেট রাখে পড়বেন। এগুলো যে পড়ার একটা সিস্টেম ওয়াইজ। সংক্ষিপ্ত প্রশ্ন, মাইক্রোকন্ট্রোলার এবং মাইক্রোপ্রসেসরের মধ্যে পার্থক্য 99.9% ইম্পর্টেন্ট, এইটা প্রশ্নটা পড়বেন। ব্লক ডায়াগ্রাম, মাইক্রো কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম 1 নম্বর অধ্যায়। তারপর হচ্ছে 8 বিট বা 16 বিট বা n বিট বা 66 বিট, এগুলো মাইক্রোপ্রসেসরের ব্যবহার বা বৈশিষ্ট্য এগুলো আসতে পারে। 2 নম্বর অধ্যায় 8086 এবং 8088 মাইক্রোপ্রসেসরের মিনিমাম এবং ম্যাক্সিমাম সিগন্যালগুলো নাম লেখো। 90% ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসার। এখানে ম্যাক্সিমাম মোডও আছে আবার মিনিমাম মোড আছে, যে কোনো একটা পরীক্ষাতে 100% থাকবে, হয় ম্যাক্সিমাম মোড না হয় মিনিমাম মোড, এগুলো বেশি করে পড়ে নেবেন। (8086) মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম অঙ্কন করেন। এটা অনেক সময় সংক্ষিপ্ত আসতে পারে, আবার রচনামূলক প্রশ্ন আসতে পারে। একটা প্রসেসরের যখন পিন ডায়াগ্রামগুলো অঙ্কন করতে হলে দেখবেন 40টা পিন যদি থাকে, সেক্ষেত্রে শুরু তাকে অর্ধেক করে নেবেন, 40টার ভিতরে 20, তাহলে 20টা পিন আলাদা করবেন, বাকি 20টা পিনকে আলাদা করবেন, এবং প্রথমটা মনে রাখবেন, শেষ 20টা মনে রাখবেন, আবার 21টাকে মনে রাখবেন, শেষ 40টাকে মনে রাখবেন। এভাবে করে দেখবেন যে কোনো সার্কিট, যে কোনো আইসির মধ্যে যখন পিনগুলো মনে রাখবেন, পিনগুলো এভাবে করে পড়বেন, তাহলে অনেকটা মনে থাকবে। তাহলে একটা সিপে যতগুলো পিন থাকবে তার অর্ধেক করবেন, অর্ধেক করার পরে প্রথম শুরু করবেন কোনটা দিয়ে, এবং শেষের অর্ধেক শুরু করবেন কোনটা, আবার অর্ধেকের পরের প্রথম থেকে শুরু করবেন একটা, এবং সর্বশেষ শেষের দিকে অর্ধেক করবেন। পিনগুলোর নামগুলো মনে রাখবেন, তাহলে দেখবেন একটা সার্কিট অঙ্কন করতে গেলে, একটা আইসি অঙ্কন করতে গেলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। শুধু টানা পড়লে মুখস্থ করলে কিন্তু বিষয়টা এরকম হবে না। মাইক্রোপ্রসেসর, এই যে 8086 প্রসেসরের মেমোরি সেগমেন্ট চিত্র সহকারে অঙ্কন ব্যাখ্যা করো। কিউ স্ট্যাটাস সিগন্যাল সহ বর্ণনা করো। এই প্রশ্নগুলো পড়বেন, এগুলো ইম্পর্টেন্ট আছে 2 নম্বর অধ্যায়।
তারপর হচ্ছে ALU সিগন্যালের কাজ কি, ALE সিগন্যালের কাজগুলো লিখি। CX কে কাউন্টার রেজিস্টার, টোটাল কাউন্টার রেজিস্টার বলা হয় কেন, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা 99.9% ইম্পর্টেন্ট। এবং সিগন্যাল রেজিস্টার, তারপরে DX রেজিস্টারকে ডাটা রেজিস্টার বলা হয় কেন, 8086 এর মধ্যে পার্থক্য লেখো। যেমন এখানে 2 নম্বর অধ্যায়, বিশেষ করে 8 নম্বর অধ্যায় যদি পড়েন তাহলে দেখবেন 30 মার্ক 60 মার্কের মধ্যে এখান থেকে 25 মার্ক কমেন্ট পড়বে শুধু 2 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায়টা যদি ভালো করে পড়েন। ম্যাক্সিমাম মোড এবং মিনিমাম মোডের মধ্যে পার্থক্য লেখা। 8085 তুলনায় 8086 মাইক্রোপ্রসেসর প্লাগ বিটগুলা, এখানে অক্সিলিয়ারি, সাইন, জিরো প্লাগ, এই যে প্লাগগুলো আছে সাইন প্লাগগুলো রেজিস্টার, এগুলো ভালো করে পড়বেন। এগুলা অনেক সময় রচনামূলক প্রশ্ন থাকতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন মধ্যে থাকতে পারে। তাহলে মিনিমাম ম্যাক্সিমাম মোড 8085 এর প্রসেস মাইক্রোপ্রসেসরের তুলনায় 8086 মাইক্রোপ্রসেসরের বিটগুলার প্লাগের বিটগুলা কাজ উল্লেখ করো, দুটো থেকে একটা। তারপর হচ্ছে DX রেজিস্টারকে, তারপর সেগমেন্ট রেজিস্টারের কাজগুলো কি, বা 8086 সেগমেন্ট রেজিস্টারের কাজ লেখো। CSK কাউন্টার রেজিস্টার বলা কেন, এই 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন, এগুলো ভালো করে পড়বেন। তারপর হচ্ছে ALE, তারপর হচ্ছে ইনস্ট্রাকশন কিউর কাজগুলো কি, এগুলো থেকে 8086 প্রসেসরের মেমোরি সেগমেন্ট চিত্র অঙ্কন করে দেখো, 3টে প্রশ্ন থেকে একটা প্রশ্ন, এভাবে করে প্রশ্নগুলো পড়বেন, দেখবেন ইনশাল্লাহ কমন পড়বে। তৃতীয় নম্বর অধ্যায় পড়বেন 8086 প্রসেসর অ্যাড্রেস স্পেস অঙ্কন করো এবং জোট সংখ্যা এবং বেজোড় সংখ্যা, ওড সংখ্যা এবং ইভেন্ট সংখ্যা, বেজোড় অ্যাড্রেসের বাউন্ডারি বলতে কি বুঝে, এই প্রশ্নগুলো পড়বেন, এগুলো ইম্পর্টেন্ট আছে। তৃতীয় নম্বর অধ্যায় 8086 প্রসেসর অ্যাড্রেস এবং জোট বেজোট অ্যাড্রেসের বাউন্ডারি বলতে কি বুঝে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ে নেবেন। তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, ব্যাংক কাকে বলে, ব্যাংক কাকে বলে, তারপর হচ্ছে মেমোরি ব্যাংক বা মেমোরি ব্যাংক কত প্রকার ও কি, এটা পড়বেন। 8086 তৃতীয় নম্বর অধ্যায় আছে 8086 প্রসেসর রিড সাইকেল বলতে কি বোঝায়, এটা ভালো করে পড়ে নেবেন। এখানে রিড সাইকেল এবং রাইট সাইকেল দুটো থেকে একটা পরীক্ষাতে থাকবে, হয় রাইট নো রিড, দুটো থেকে একটা থাকবে, এবং দুইটাই কিন্তু রচনামূলকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু হওয়ার সংক্ষিপ্ত যদি মিসিং হয় সেক্ষেত্রে রচনামূলকে মিস হবে না, যদি রচনামূলকে না দেয় তাহলে সংক্ষিপ্ত কিন্তু অবশ্যই দিবে, রিড সাইকেল আর রাইট সাইকেল। চতুর্থ নম্বর অধ্যায় আছে 8086 মাইক্রোপ্রসেসরের মোট কয়টি ও কি, 90% ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে নেবেন। 8086 ইনস্ট্রাকশন সেটকে কয়টি ভাগে ভাগ করা যায় কি, এই প্রশ্নটা ভালো করে পড়বেন, 90% ইম্পর্টেন্ট। 8086 প্রসেসর ইনস্ট্রাকশন ফরম্যাটকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়, দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষা ইনশাআল্লাহ থাকবে। চতুর্থ নম্বর অধ্যায় আছে ডাটা ট্রান্সফারের ইনস্ট্রাকশন দুটি উদাহরণ দাও, অথবা মাইক্রোপ্রসেসরের দুটি ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন নাম লেখো। কল এবং জাম্প ইনস্ট্রাকশনের কাজগুলো লেখো। এখানে ম্যাথমেটিক্যাল বিষয়ে কিছু ইনস্ট্রাকশন থাকবে, আপনারা কয়েকটা ম্যাথমেটিক্যাল বা ফিজিক্যাল অ্যাড্রেসের মতন কয়েকটা ম্যাথ পড়ে যাবেন, তাহলে এগুলো কমন পড়বে। তারপর হচ্ছে মোপ এল এবং বিএল ইনস্ট্রাকশনের নির্বাহ আগে বা পরে ব্যবস্থা চিত্র সহকারে প্রকাশ করা, এগুলো ভালো করে পড়ে নেবেন। তারপর হচ্ছে পুশ এবং পপ ইনস্ট্রাকশন বলতে কি বোঝে, এই প্রশ্নগুলো দুটো থেকে একটা। ডিএমএ অপারেশনের সুবিধা লেখো, এটা পড়ে নেবেন। মেমোরি ম্যাপড ইনপুট আউটপুট মধ্যে পার্থক্য কি, মেমোরি ম্যাপড ইনপুট আউটপুট এবং মেমোরি ইনপুট আউটপুটের মধ্যে পার্থক্য কি, এটা পড়বেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 5 নম্বর আছে পিপিআই কন্ট্রোল ওয়ার্ডের বর্ণনা করো, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বলতে কি বোঝায়। ষষ্ঠতম অধ্যায় আছে 8086 প্রসেসর ইন্টারাপ্ট সময় কয়টি গ্রুপে ভাগ করা হয়। তারপর হচ্ছে 8086 প্রসেসর কয়টি ডেডিকেট ইন্টারাপ্ট বলতে কি বোঝায়। সপ্তম নম্বর অধ্যায় পড়বেন হোয়াইল ডু স্ট্রাকচার অঙ্কন করো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা পড়বেন। রিপিট আনটিল স্ট্রাকচার বর্ণনা করো। অষ্টম নম্বর অধ্যায় পড়বেন 8086 এবং 80286 মাইক্রোপ্রসেসরের মধ্যে পার্থক্য, অথবা আরেকটা কাজ করবেন, এই দুইটা প্রসেসর মাইক্রোপ্রসেসর কত বিটে কাজ করে, হয় 16 বিট বা 8 বিট, যে প্রসেসরের কাজ করে তার পার্থক্যগুলো যদি পড়েন বা সুবিধা অসুবিধা বলেন তাও কিন্তু পড়া হয়ে যাবে। পেন্টিয়াম আইবি প্রসেসরের স্পেসিফিকগুলো উল্লেখ করো। অষ্টম নম্বর অধ্যায় মাল্টিকোর এবং ডুয়েল কোর কাকে বলে,
বা বলতে কি বোঝে বা পার্থক্য আসতে পারে। মাল্টিকোর মাইক্রোপ্রসেসরের সুবিধাগুলো কি কি, বৈশিষ্ট্য পড়া বা সুবিধা অসুবিধা পড়া, এগুলো লিখে দিলে হবে। রচনামূলক প্রশ্ন, নবম নম্বর অধ্যায় টোটালি পড়ার দরকার নাই, সেক্ষেত্রে রচনামূলক হোক, সংক্ষিপ্ত হোক এবং অতি সংক্ষিপ্ত হোক, শুধু 1 থেকে 8 নম্বর অধ্যায় পর্যন্ত পড়বেন। রচনামূলক প্রশ্ন পড়বেন। প্রথম অধ্যায় থেকে মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলারের মধ্যে পার্থক্য, যেটা আমরা সংক্ষিপ্ত মধ্যে আলোচনা করছিলাম। দ্বিতীয় নম্বর অধ্যায় পড়বেন 8086 মোডগুলো, মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোড। সেম এখানেও রচনামূলক প্রশ্ন যদি না আসে সংক্ষিপ্ত আসবে, সংক্ষিপ্ত যদি না আসে রচনামূলক প্রশ্ন থাকবে। এখানে 8086 মাইক্রোপ্রসেসরের মিনিমাম মোডগুলো আছে, আরেকটা আছে 8086 মাইক্রোপ্রসেসরে ইইউ আর্কিটেকচার বা এখানে ইনস্ট্রাকশন হিসেবে কিছু কাজগুলো করবে এবং ইইউ আর্কিটেকচার অঙ্কন করো বা বেস পয়েন্টের কাজগুলো লেখো। এখান থেকে 2টি প্রশ্ন থেকে 100% একটা প্রশ্ন থাকবে পরীক্ষায়। 8086 প্লাগ রেজিস্টারগুলো, এগুলো বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্ন, যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বেশি থাকবে এই প্রশ্নগুলো, এবং এই দুইটা ভালো করে পড়ে নেবেন। ইইউ আর্কিটেকচার এবং হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম পোর্ট, দুটো থেকে একটা পরীক্ষা 100% থাকবে। তৃতীয় নাম্বার অধ্যায় মেমোরি ইন্টারফেস বলতে কি বোঝায়, চিত্র সাহায্যে অঙ্কন করো। 8086 মিনিমাম সিস্টেম ইন্টারফেস অঙ্কন করো, তৃতীয় নাম্বার অধ্যায়। চতুর্থ নাম্বার অধ্যায় থাকবে বা তৃতীয় নাম্বার অধ্যায় আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, যেটা হচ্ছে হার্ডওয়্যার স্পেস, মাইক্রোপ্রসেসর মেমোরি অ্যাড্রেস স্পেসের হার্ডওয়্যার ব্যবস্থা বর্ণনা করুন। তৃতীয় নাম্বার অধ্যায় যদি এটা যদি পড়েন তবে এটা 90% ইম্পর্টেন্ট থাকবে, এবং ইন্টারফেস যেটা আছে অর্থাৎ ইন্টারফেস থেকে আর মেমোরি হার্ডওয়্যার অর্গানাইজেশন, এটা যদি পড়েন দুটো থেকে একটা পরীক্ষাতে 100% থাকবে। রিড সাইকেল এবং রাইট সাইকেল, যেটা সংক্ষিপ্ত জন্য বলা হয়েছে। চতুর্থতম অধ্যায় অ্যাড্রেসিং মোডগুলো পড়বেন মাইক্রোপ্রসেসরে, অর্থাৎ 8086 মাইক্রোপ্রসেসরে অ্যাড্রেসিং মোডগুলো পড়বেন চতুর্থ নম্বর অধ্যায়। পঞ্চম নাম্বার অধ্যায় পড়বেন পিপিআই, প্রোগ্রামেবল প্যারালাল ইন্টারফেস ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে সংক্ষেপে আলোচনা করো। হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসরের ইনপুট আউটপুট পঠন বাস সাইকেল চিত্রের মাধ্যমে অঙ্কন করো। এই দুইটা ভাষা ভালো করে পড়বেন, একটা কমন পড়বে। ষষ্ঠ নম্বর অধ্যায় আছে 8086 ইন্টারফেস ভেক্টর টেবল অঙ্কন করো, এই প্রশ্নটা ভালো করে পড়বেন। সপ্তম নম্বর অধ্যায় থাকবে ডুয়েল স্ট্রাকচার ব্যবহার করে অ্যাসেম্বলি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। অষ্টম নম্বর অধ্যায় পড়বেন ইফ দেন ইলস, আর একটা হচ্ছে ডুয়েল স্ট্রাকচার। সপ্তম নম্বর শুধু এই দুটো পড়লে হবে। অষ্টম নম্বর অধ্যায় হচ্ছে প্রোটেক্টেড মোড মেমোরি অ্যাড্রেসিং, তারপর হচ্ছে পেন্টিয়াম প্রসেসর অভ্যন্তরিত করতেন, এই দুটো থেকে একটা প্রশ্ন থাকবে অষ্টম নম্বর অধ্যায় ভিতরে বেশি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার জন্য রইল শুভকামনা, সবাই ভয় পাবার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ অন্ততপক্ষে রচনামূলক প্রশ্ন যদি চিত্র সহকারে পড়তে যদি একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে অতি সংক্ষিপ্তগুলো ভালো করে পড়ে নেবেন। সংক্ষিপ্ত যদি ভালো করে পড়া হয়ে যায়, সেক্ষেত্রে রচনামূলক আপনি এমনিতেই লিখতে পারবেন, এটা বিশ্বাস করি। তাহলে আপনি অতি সংক্ষিপ্ত প্রতি একটু জোরাজোরি দেন, ওগুলো ভালো করে পড়েন। ইনশাআল্লাহ আর কয়েকদিন সময় আছে হাতে, 2 দিন সময় আছে। এই 2টা দিন যদি ভালোভাবে কাজে লাগাতে পারেন, আপনি একদিন হাতে নেন অতি সংক্ষিপ্ত পড়বেন, আর একদিন সময় নেন সংক্ষিপ্ত পড়বেন, তাহলে এইভাবে করে পড়েন, ইনশাআল্লাহ অনেকটা কম পড়বে। তাহলে এর ভিতরে আমি আরেকটা সহজ করে দিই, 2 নম্বর অধ্যায়, 7ম অধ্যায় এবং 8ম অধ্যায়, 3টি অধ্যায় বেশি করে পড়বেন। এই 3টা অধ্যায় থেকে বেশি প্রশ্ন করবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।